আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা অ্যাভোগাড্রো হাইপোথিসিস সম্পর্কে জানছেন যে কিভাবে অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে অ্যাভোগাড্রো নাম্বারটা আসলো 0.022 ইন্টু 10⁻23। তো আজকে আমরা মোল নিয়ে পড়াশোনা করব, যেটা পুরোটাই অ্যাভোগাড্রো নাম্বারের সাথে কানেক্টেড। তো আসেন আমরা কথা না বলে আজকের মোল সংখ্যা নিয়ে পুরো ডিটেলস আলোচনাটা শুরু করে ফেলি। দেখেন, মোল সংখ্যা, প্রথম কথা হলো মোল কি, তাই তো? প্রথমে আমাদের জানতে হবে মোল কি। আমরা যেমন, যদি আমি আপনাকে বলি যে ডিম আমরা সাধারণত কিসে পরিমাপ করি, হালিতে বা ডজনে, সেই রকম মোল সংখ্যা হচ্ছে পরিমাপের একক। আমরা আমাদের রাসায়নিক পদার্থগুলো মোলে পরিমাপ করি। তাহলে আমরা রাসায়নিক পদার্থগুলো কিসে পরিমাপ করি বলেন তো? মোলে পরিমাপ করি। তাহলে মোল কি? মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। তাহলে মোল কি? মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা রাসায়নিক পদার্থগুলো মোল এককে পরিমাপ করি। এবং দেখেন, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে ভাইয়া বলেন তো 1 ডজন কয়টা হয়, আপনি বলবেন ভাইয়া কে না পারে 1 ডজন সমান 12টা। 1 হালি কয়টা হয়, আপনি বলবেন ভাইয়া কে না পারে 1 হালি 4টা। ঠিক আছে? তাহলে এই যে 1 ডজন 12টা, 1 হালি 4টা, ঠিক একইভাবে মোল সংখ্যাও হচ্ছে একটা নাম্বার। মোল হচ্ছে কি? একটা নাম্বার। সেই নাম্বারটা কত? দেখেন, মোল হচ্ছে আমাদের একটা নাম, এবং সেই নাম্বারটা হলো 6.022 ইন্টু 10⁻23। তাহলে দেখেন, মূল সংখ্যাটা কত? মূল সংখ্যাটা হলো 6.022 ইন্টু 10⁻23। দেখেন, তো আমি যদি আপনাকে বলি 1 মোল গরু, তার মানে কত? দেখেন, আমি আপনাকে কি বললাম ভাইয়া বলেন তো? 1 মোল গরু। তখন আপনি বলবেন যে ভাই, এখানে আসলে গরু আছে 6.022 ইন্টু 10⁻23টি গরু, তাই তো? মোল সংখ্যা একটা নাম্বার। আমি যদি বলি 1 ডজন গরু, তখন আপনি ইজিলি বলে দিতেন যে ভাই 1 ডজন মানে 12টা, তার মানে 12টা গরু। আমি আপনাকে বললাম 1 মোল গরু, তার মানে 1 মোলে যতগুলো থাকার কথা ঠিক ততগুলো কি থাকবে? গরু থাকবে। আমি যদি বলি 1 মোল ডিম, তার মানে 6.022 ইন্টু 10⁻23 ডিম, তাই না? যদিও শুনতে একটু অদ্ভুত লাগতেছে, আমরা সাধারণত গরু, ডিম এগুলো হচ্ছে মোলে হিসাব করি না। আমরা মোলে হিসাব করি কি? অণুর সংখ্যা মোলে হিসাব করি, পরমাণুর সংখ্যা মোলে হিসাব করি, আয়নের সংখ্যা মোলে হিসাব করি। কারণ মোল এককে আমরা কি পরিমাপ করি? রাসায়নিক পদার্থ পরিমাপ করি। তাহলে আমি যদি আপনাকে বলি 1 মোল পরমাণু, তাহলে 1 মোল পরমাণু মানে সেখানে কতগুলো পরমাণু থাকবে ভাইয়া বলেন তো? এই যে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু থাকবে। বুঝতে পারছেন? তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমাদের মাথায় রাখতে হবে। কত? 6.022 ইন্টু 10⁻23। আমি যদি আপনাকে বলি ভাইয়া বলেন, বলেন তো 1 মোল অণু, তাহলে কতগুলো অণু থাকবে? সেখানেও 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকবে। আমি যদি বলি 1 মোল আয়ন, তাহলে সেখানেও কতগুলো আয়ন থাকবে? 6.022 ইন্টু 10⁻23
23টি আয়ন থাকবে। তাহলে দেখেন, আমি এক মোলে যেটাই বলবো না কেন সেটার সংখ্যায় কত হয়ে যাবে, সেটার পরিমাণে কত হয়ে যাবে, 6.022 ইন্টু 10⁻23টি। তাহলে খেয়াল করেন, যখন আমরা বলতেছি যে এক মোল অণু, তখন 6.022 ইন্টু 10⁻23টি অণু হয়ে গেল। যখন বললাম এক মোল পরমাণু, তখন 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু হয়ে গেল। যখন বললাম এক মোল আয়ন, তখনও 6.022 ইন্টু 10⁻23টি আয়ন হয়ে গেল। তাহলে পদার্থের যে পরিমাণে আমার 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকতেছে, সেই পরিমাণটাকে আমরা কি বলতেছি, সেই সংখ্যাটাকেই আমরা কি বলতেছি, মোল সংখ্যা। সেই সংখ্যাটাকে কি বলতেছি আমরা, মোল বা এক মোল বলা যাবে। এবং এই নাম্বারটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার। নাম্বারটাকে আমরা কি বলি বলুন তো, অ্যাভোগাড্রো নাম্বার। এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমাদের একদম ঠোঁটের আগায় রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, যে 6.022 ইন্টু 10⁻23। গুড। তাহলে আপনারা বুঝে গেলেন যে মোল জাস্ট এ নাম্বার, যে নাম্বারের সাহায্যে আমরা কি করি, রাসায়নিক পদার্থগুলো পরিমাপ করি। আর কোনো যদি কিন্তু নাই, তাহলে মোল কি বলেন তো ভাইয়া, যে পদার্থের মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আর যদি বলা এক মোল কি, এক মোল হচ্ছে পদার্থের যে পরিমাণে এতটি পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকেই বলা হয় এক মোল। কারণ এক মোল পরমাণু মানে 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু, এক মোল অণু মানে 6.022 ইন্টু 10⁻23টি অণু, এবং এক মোল আয়ন মানে এতটি আয়ন। তাহলে আমি এক মোল যেটাই বলবো না কেন এতটি সেটা হয়ে যাবে। এক মোল পরমাণু বললে এতটি পরমাণু, এক মোল অণু বললে এতটি অণু, এক মোল আয়ন বললে এতটি আয়ন। তাহলে এটুকু আপনাদের ক্লিয়ার। তো এখন আমরা একটু মোলার ভরের দিকে যাব, দেখেন কিভাবে সেই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হয়। তাহলে মোল সংখ্যা আপনাদের পুরোটাই ক্লিয়ার। আসেন, আমরা কি জানি, দেখেন আমরা যদি একটা পরমাণু নেই, কার্বন পরমাণু, কার্বন, বলেন কার্বনের ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা কত, কার্বনের খেয়াল করুন, প্রোটন থাকে কয়টা, 6টা, এবং এর ভর সংখ্যা কত, ভর সংখ্যা 12। দ্যাট মিন্স নিউট্রন থাকবে কয়টা, 12 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 6। গুড। এবং প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা আমার কি হয়, সমান হয়। দেখেন, তাহলে আমরা এখানে কার্বন পরমাণু সম্পর্কে লিখলাম, যেখানে আমার প্রোটন আছে 6টা এবং তার ভর সংখ্যাও কত, 12। তার মানে এটা একটা কার্বন 12 পরমাণু, ঠিক আছে। তাহলে কার্বন 12 পরমাণুতে আমরা 6টা প্রোটন পাচ্ছি, 6টা নিউট্রন পাচ্ছি, এবং 6টা কি পাচ্ছি, ইলেকট্রন পাচ্ছি। গুড। তাহলে এই যে কার্বনের, ভালো করে খেয়াল করেন, এই যে কার্বনের ভর কত, পারমাণবিক ভর কত, তাহলে কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ভর আমরা কত জানি ভাইয়া বলেন তো, 12। এই যে কার্বনের পারমাণবিক ভর যে 12, এটাকে আমরা কি বলি বলেন তো, আপেক্ষিক পারমাণবিক ভর। এই 12টাকে আমরা কি বলি বলেন তো, আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হচ্ছে ভাইয়া বলেন তো, 12। আপেক্ষিক পারমাণবিক ভর কি সেটা আপনারা জানেন। আমরা দেখি আপেক্ষিক পারমাণবিক ভরের ইকুয়েশন আমরা কি শিখে ফেলছি, যে আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু মৌলের
একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। দেখেন, এটা আমরা জানি যে আমরা একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে হিসাব করি। একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা হিসাব করি হলো যে মৌলের একটা একটি পরমাণুর ভরকে আমরা কি করি, কার্বন 12 আইসোটোপের যে ভর আছে, দেখেন কার্বন 12 আইসোটোপের যে ভর আছে এই ভরটা দিয়ে কি করতে হয়, এই ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করতে হয়। কার্বন 12 আইসোটোপের ভর যেটা আছে সেটা 1/12 অংশ, মানে 12 ভাগের 1 ভাগ দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। আর উপরে থাকে মৌলের একটা পরমাণুর ভর। আসেন এটারও আমরা কালার চেঞ্জ করে দেখি, খেয়াল। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটার ডেফিনেশন আমরা জানি। তার মানে আমরা যদি বলি কার্বনের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর 12, তার মানে কার্বনের একটা পরমাণুর ভর কে যখন আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগ দিয়ে ভাগ দিব তখন আমরা 12 পাবো। আমি যদি আরেকটা কথা বলি আপনাদের, যেমন অক্সিজেনের কথা। আচ্ছা, এখানে এই যে এই টার্মটাকে কি বলা হয় বলেন তো, যে টার্মটাকে কি বলা হয়, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটাকে কি বলা হয় বলেন তো, 1 AMU। আপনারা জানেন 1 AMU মানে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। তাহলে এই যে এটাকে বলা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট। তাহলে এই অ্যাটমিক ম্যাস ইউনিটের মান কত সেটাও আপনারা জানেন। দেখেন অ্যাটমিক ম্যাস ইউনিটের মান কত, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে ভালো করে একটু খেয়াল করেন ভাইয়া, যখন কোনো একটা মৌলের একটা পরমাণুর ভরকে যখন আমরা 1 AMU বা 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম দিয়ে ভাগ দিব তখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা পাই। যেমন আমি যদি আপনাদেরকে বলি অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, আপেক্ষিক অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 16। তার মানে অক্সিজেনের এখানে যদি আমরা 16 বসাই তাহলে অক্সিজেনের এই যে 16 ইজ ইকুয়ালস টু কি হবে, উপরে যাবে অক্সিজেনের একটি পরমাণুর ভর, অক্সিজেনের একটি পরমাণুর ভর, নিচে যাবে কি বলেন তো, নিচে যাবে হচ্ছে 1 AMU। গুড। তাহলে এই যে এই জিনিসটা আপনারা বুঝে গেলেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা মূলত এভাবেই ক্যালকুলেশন করি। যে কি ক্যালকুলেশন করি, আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে ওই মৌলের একটা পরমাণুর ভরকে যখন 1 AMU দিয়ে ভাগ দিব। 1 AMU যে কথা, দেখেন 1 AMU যে কথা সেটা হলো আমার 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রামও একই কথা। তাহলে 1 AMU আমরা কাকে বলতেছি, কার্বন 12 আইসোটোপের ভরকে যখন আমি 12টা ভাগ করব তখন প্রতিটা ভাগকে বলবো 1 AMU বা 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। সেই 1 AMU কে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বোঝা গেল? তার মানে আমি কোনো একটা মৌলের একটা পরমাণুর ভরকে যখন 1 AMU দিয়ে ভাগ দিব তখন আমরা তার আপেক্ষিক পারমাণবিক ভর পাচ্ছি। তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভরকে যখন আমরা 1 AMU দিয়ে ভাগ দিব তখন আমরা তার আপেক্ষিক পারমাণবিক ভর 16 পাবো।
আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন খেয়াল করেন, আমি যদি বলি নাইট্রোজেন, নাইট্রোজেন দেখেন, নাইট্রোজেন নাইট্রোজেন কত বলেন? 7, পারমাণবিক সংখ্যা 7, এবং ভর সংখ্যা কত বলেন? 14। তার মানে নাইট্রোজেনের আপেক্ষিক নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা কত? 14। নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? 14। এবং আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো কি নেই? একক নেই। আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই, কারণ এটা দুইটার অনুপাত। মৌলের একটা পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 কি অনুপাত। তার মানে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো প্রকার একক নেই। আচ্ছা, তাহলে নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 14 বলতে আমরা কি বুঝি? 14 বলতে আমরা এটাই বুঝি যে যখন আমি কি করব, নাইট্রোজেনে যখন আমি নাইট্রোজেনের একটি পরমাণুর ভর যখন আমি নাইট্রোজেনের একটি পরমাণুর ভরকে 1 amu দ্বারা ভাগ দিব, বা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে ভাগ দিব, তখন আমি তার রেজাল্টটা পাবো। দেখেন, নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 14, তার মিনিং হলো যখন আমি নাইট্রোজেনের একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 দিয়ে যখন ভাগ দিব, তখন আমি তার রেজাল্ট পাবো 14। এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে এইরকম করলে আমরা কত পাবো? 16 পাবো। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রেই তাই। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 পাবো। বুঝতে পারতেছেন আপনারা আমার কথা? তাহলে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বিষয়টা আপনাদের মোটামুটি ক্লিয়ার। আর এই কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 কি আমরা কি বলি? 1 amu। আপনারা এতটুকু বুঝে গেলেন। তাহলে আমরা প্রতিটা মৌলের এই যে উপরে যে টার্মটা লিখি, যেটাকে আমরা বলি পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এই আপেক্ষিক পারমাণবিক ভরটা হলো অ্যাকচুয়ালি ওই মৌলের একটা পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 যে অনুপাত বা রেশিও। অর্থাৎ এটার কোনো কি নেই? একক নেই। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো প্রকার একক থাকে না। তাহলে নাইট্রোজেনের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভর, এটাকে আমরা কি লিখতে পারি? 1 amu। যে কার্বন 12 আইসোটোপের ভরে 12/1, এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো? 1 amu। বা 1 amu কে আমরা কি লিখতে পারি? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1 amu যে কথা, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রামটাও একই কথা। তাহলে আমরা প্রতিটা মৌলেরই অলমোস্ট আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে জানি। তাহলে আমরা যদি আপেক্ষিক পারমাণবিক ভরটা জানি এবং 1 amu এর মান জানি, তাহলে একটা পরমাণুর ভর বের করা যাবে। তাহলে কি করা যাবে বলেন তো? একটা পরমাণুর ভর বের করা যাবে। যেমন দেখেন, আমরা অক্সিজেনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখি। দেখেন, যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে দেখি, ভালো করে খেয়াল করেন।
ভালো করে একটু বলেন তো ভাইয়ারা, অক্সিজেনের একটি পরমাণুর ভরকে যদি আমরা 1 AMU অথবা কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর। অক্সিজেনের কি পাবো? আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। তাহলে যদি আমরা অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভরটা পাই, এবং এটার মান কত বলেন তো? অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? 16। তাহলে দেখেন আমরা এখান থেকে ইজিলি অক্সিজেনের একটা পরমাণুর ভর বের করতে পারতেছি। তাহলে আমরা যদি অক্সিজেনের একটি পরমাণুর ভর বের করতে চাই, অতএব অক্সিজেনের একটি পরমাণুর ভর কি হবে বলেন তো? কি হবে? এই যে 1 AMUটা এই পাশে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে 16-র সাথে 1 AMU কি হয়ে গেল? গুণ হয়ে গেল। 1 AMU, তাহলে গুণ করলে রেজাল্টটা কত আসতেছে? 16 AMU। ভালো করে খেয়াল করেন, অক্সিজেনের একটা পরমাণুর ভর আমরা পেয়ে গেলাম, কারণ অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর জানি। বলেন, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? 16। কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? 12। নাইট্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? নাইট্রোজেনের 14। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? বলেন, 23। গুড। তাহলে দেখেন, আমি যদি আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা জানি, তাহলে আমি ইজিলি একটা পরমাণুর ভর বের করতে পারতেছি। যেভাবে আমরা অক্সিজেনের একটা পরমাণুর ভর বের করলাম 16 AMU, তাহলে AMU-কে আমরা ইজিলি গ্রামেও রূপান্তর করতে পারবো। AMU-কে আমরা ইজিলি কিসে রূপান্তর করতে পারবো? গ্রামে। কারণ আমরা জানি 1 AMU সমান 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে 1 AMU সমান এত গ্রাম। তাহলে এখানে 16 AMU আছে, তাহলে 16কে আমরা কি করব? 16কে আমরা 1.66 ইন্টু 10⁻24 দিয়ে যদি গুণ দেই, তাহলে AMUটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে? গ্রামে। তাহলে দেখেন, 16কে যখন আমরা 1.66 ইন্টু 10⁻24 দিয়ে গুণ দিলাম, তখন আমরা গ্রাম পেয়ে গেলাম। তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভর কত গ্রাম হয়, এখান থেকে আমরা ইজিলি বের করতে পারলাম। তাহলে ভাই এখন বলেন তো, অক্সিজেনের একটা পরমাণুর ভর যদি আমরা পেয়ে যাই, তাহলে অক্সিজেনের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর কি আমরা ইজিলি বের করতে পারবো না? অক্সিজেনের যদি আমরা একটা পরমাণুর ভর পেয়ে যাই, তাহলে কি আমরা অক্সিজেনের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর ইজিলি বের করতে পারবো না? তাহলে একটা পরমাণুর ভর কত পাইছি? 16 AMU। একটি পরমাণুর ভর আমরা পাইছি 16। দেখেন, একটি পরমাণুর ভর আমরা পাইছি 16 AMU, অথবা যেটাকে আমরা যদি গ্রামে কনভার্ট করি, কত গ্রাম পাচ্ছি? শুধুমাত্র 16-র সাথে 1.6 ইন্টু 10⁻24 গুণ করে দিলেই একটা পরমাণুর ভর আমার গ্রামে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি একটা পরমাণুর ভর ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যা মানে কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে একটা পরমাণুর ভর যদি এত হয়, তাহলে যদি আমার একটি পরমাণুর ভর এত হয়, দেখে ফেলি, খেয়াল করে দেখেন, আমরা কি পাইলাম? অক্সিজেনের অক্সিজেনের একটি পরমাণুর ভর কত পাইছি? 16 ইন্টু 1.66 গুণন 10⁻24 গ্রাম। লিখে ফেলি, 16 ইন্টু 1.66
into 10 to the power minus 24 গ্রাম। তাহলে আমরা যদি 1 মোল পরমাণুর ভর বের করতে চাই, আর 1 মোল পরমাণু মানে সেখানে কতগুলো পরমাণু থাকবে? 1 মোল পরমাণু মানে সেখানে কতগুলো পরমাণু থাকবে? 6.022 into 10 to the power 23 টি পরমাণু থাকবে। অতএব 1 মোল পরমাণু বা 6.022 into 10 to the power 23 টি পরমাণুর ভর আমরা কি করব? একটা পরমাণুর যে ভর তার সাথে এটা গুণ করে দিব। তাহলে গুণ করে দেই। তাহলে একটার ভর কত? 16 গুণন 1.66 into 10 to the power minus 24, তার সাথে গুণ করে দিব কি? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 into 10 to the power 23। তাহলে এই যে আমরা কি করলাম দেখেন, অক্সিজেনের একটা পরমাণুর ভর আমরা আগে বের করে দিই। এটা হচ্ছে আমার অক্সিজেনের একটা পরমাণুর ভর। দেখেন, সেই একটা পরমাণুর ভর থেকে আমরা 1 মোল পরমাণুর ভর ক্যালকুলেশন করি। তো 1 মোল মানে কয়টা পরমাণু আমরা আগেই জানছি, ভালো করে খেয়াল করেন। 1 মোল মানে কয়টা পরমাণু? সেখানে 6.022 into 10 to the power 23 টি পরমাণু থাকবে। তো একটার ভরকে দেখেন, এটা হচ্ছে একটার ভর। একটার ভরকে যদি আমরা 6.022 into 10 to the power 23 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 1 মোল পরমাণুর ভর। তাহলে এটা যদি গুণ করি আমরা কত পাবো? দেখেন, এটা যদি আমরা গুণ করি, এখানে আমরা রেজাল্টটা পেয়ে যাব অলমোস্ট 16, এবং এককটা হচ্ছে আমাদের কি? এখানে কি একক ছিল? গ্রাম। তাহলে 16 গ্রাম। তাহলে অক্সিজেনের 1 মোল পরমাণুর ভর কত পাইলাম? 16 গ্রাম। অক্সিজেনের 1 মোল পরমাণুর ভর কত পাইলাম? 16 গ্রাম। এই জন্য এই যে 16 গ্রামকে বলা হয় অক্সিজেনের মোলার পারমাণবিক ভর। তাহলে মোলার পারমাণবিক ভর, তাহলে মোলার পারমাণবিক ভর মানে হলো 1 মোল পরমাণুর ভর। 1 মোল পরমাণুর ভর। তাহলে অক্সিজেনের 1 মোল পরমাণুর ভর কত গ্রাম? 16 গ্রাম। আর অক্সিজেনের একটি পরমাণুর ভর কত? 16 AMU। তাহলে 1 মোল পরমাণুর ভর আর একটি পরমাণুর ভর আপনাদের আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকটা ক্যালকুলেশন করব, করে আরেকটু ক্লিয়ার করার জন্য। কিন্তু তার আগে আপনারা আমাকে বলেন এতটুকু বুঝতে পারলেন কিনা। প্রথমেই আমরা কি করলাম, দেখাই এটাকে আলাদা বক্স করে রেখে দেই। ভালো করে খেয়াল করেন, আমরা যে ফর্মুলাটা জানি যে কিভাবে একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আসে, আমরা তো সুন্দর ফর্মুলা জানি কিভাবে একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আসে। কোনো মৌলের, যেমন অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা তখনই পাবো যখন অক্সিজেনের একটা পরমাণুর ভরকে আমরা 1 AMU। 1 AMUটা কি ছিল ভাইয়া বলেন তো? ছিল হচ্ছে কার্বন 12 আইসোটোপের। এই যে দেখেন 1 AMU কি ছিল? দেখেন 1 AMU কি ছিল? 1 AMU ছিল হচ্ছে কার্বন 12 আইসোটোপের যে ভর। দেখেন কার্বন 12 আইসোটোপের যে ভর তার 12 ভাগের 1 ভাগকে বলে আমরা 1 AMU, বা 1 AMU কে যখন গ্রামে রূপান্তর করব সেটা কত হয়ে যাবে? 1.66 into 10 to the power minus 24 গ্রাম। যাই হোক, তাহলে আমরা কি করলাম দেখেন, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর তখনই পাবো যখন অক্সিজেনের একটা পরমাণু ভরকে 1 AMU দিয়ে কি করব? ভাগ করব। এবং আমরা জানি অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত? 16। তো দেখেন, তাহলে যদি 16 হয় তাহলে আমি এখান থেকে ইজিলি অক্সিজেনের একটা পরমাণুর ভর বের করতে পারতেছি। অক্সিজেনের একটা পরমাণুর ভর কিভাবে বের করব? 1 AMU এর পাশে যে গুণ হয়ে যাবে। তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভর কত পাইলাম? 16 গুণন 1 AMU, তার মানে 16 AMU। তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভর কত? 16 AMU। তাহলে এই যে AMU কে যদি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করলাম? আমরা জানি 1 AMU সমান
1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই জন্য আমরা কি করে দিলাম, এটাকে 1.66 ইন্টু 10⁻⁻24 দ্বারা গুণ করে দিলাম, দিয়ে আমরা একটি পরমাণু ভর পেলাম। তাহলে একটা পরমাণুর ভর যদি এত গ্রাম হয়, দেখেন অক্সিজেনের একটা পরমাণুর ভর এত গ্রাম, তাহলে আমরা সেটাকে 1 মোল পরমাণুর ভর বের করার জন্য 1 মোলে কতটি পরমাণু থাকে, 6.022 ইন্টু 10⁻23টি। দেখেন 1 মোলে কতটি পরমাণু থাকে, 1 মোলে পরমাণু থাকে 6.022 ইন্টু 10⁻23টি। এইটা দ্বারা আমি একটার ভরকে গুণ করে দিলাম, তাহলে আমি 1 মোল পরমাণুর ভর পেলাম, এবং 1 মোল পরমাণুর ভর হলো অক্সিজেনের ক্ষেত্রে 16 গ্রাম। আর যদি বলা হয় একটি পরমাণুর ভর কত, 16 AMU, তাহলে এই যে 1 মোল পরমাণুর ভরকে আমরা কি বললাম, মোলার পারমাণবিক ভর। বুঝতে পারলেন? তাহলে অক্সিজেনের আমরা 16 পড়ি, শুধু যদি 16 বলি সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যদি বলি 16 AMU, একটি পরমাণুর ভর। যদি বলি 16 গ্রাম, তাহলে কিন্তু 1 মোল পরমাণুর ভর। বুঝতে পারতেছেন? ভালো করে খেয়াল করেন, আসেন দেখাই। দেখাই, আমি একটু লিখে বলি আপনাদেরকে। দেখেন, যেমন অক্সিজেনে অক্সিজেনে প্রথমে হলো একটি পরমাণুর ভর, খেয়াল করেন, প্রথমে হলো আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কত, জাস্ট 16। গুড। একটি পরমাণুর ভর, এটা অন্য কালার দেই, দেখেন এটা হয়ে যাচ্ছে 16 AMU। গুড। যদি বলা হয় অক্সিজেনের 1 মোল পরমাণুর ভর, এটা অন্য কালার দেই, এটা হয়ে যাবে 16 গ্রাম। বুঝতে পারছেন? তাহলে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এবং একটি পরমাণুর ভর এবং 1 মোল পরমাণুর ভর, এটার মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল? তাহলে 1 মোল পরমাণুর ভরটাকে আমরা বলি মোলার পারমাণবিক ভর। মোলার পারমাণবিক ভর। তাহলে আশা করি আপনি অক্সিজেনের ক্ষেত্রে এই 3টা টার্ম খুব ইজিলি বুঝতে পারছেন যে কেন এগুলোতে ভেরিয়েশন হচ্ছে, এবং আমরা এটা ইজিলি ক্যালকুলেশন করেও দেখে ফেলছি। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা 1 মোল পরমাণুর ভর থেকে আমরা 1 মোল পরমাণুর ভর বের করব, সেটা আমরা ইজিলি শিখে গেলাম। বুঝতে পারছেন? তাহলে দেখেন, আমরা যদি একইভাবে অন্য একটা মৌলের ক্ষেত্রেও ক্যালকুলেশন করি, অন্য মৌলগুলোর ক্ষেত্রেও ক্যালকুলেশন করি, তাহলে কি দেখতে পাবেন? দেখেন, আমরা অক্সিজেনটা আরেকবার এখানে দেখে ফেলে। দেখেন অক্সিজেন কোথায়, অক্সিজেনের যখন আপেক্ষিক পারমাণবিক ভর বলবো, তখন সেটা হয়ে গেল 16। তখন সেটা হয়ে গেল কত, 16, যার কোনো কি নাই, একক নেই, এটার কোনো একক নেই। একটা পরমাণুর ভর বললে 16 AMU, আর মোলার পারমাণবিক ভর বললে 16 গ্রাম। মোলার পারমাণবিক ভর মানে 1 মোল পরমাণুর ভর। বুঝতে পারছেন ভাইয়া? দেখেন একইভাবে নাইট্রোজেন, কার্বন, সোডিয়াম, ফ্লোরিন সবগুলোই লেখা। যেমন ক্লোরিনের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর 35, এটা কিন্তু একটা গড় মান, আইসোটোপ থেকে বের করতে হয়, এটা একটা গড় মান। বুঝতে পারলেন? গুড। তাইলে যখন আমরা একটা পরমাণুর ভর বের করব তখন 35.5 AMU, যখন 1 মোলের ক্ষেত্রে বের করব তখন সেটা হয়ে যাবে 35.5 গ্রাম। বুঝতে পারছেন? তখন সেটা হয়ে যাবে 35.5 গ্রাম। তাহলে দেখেন আপেক্ষিক পারমাণবিক ভর
একটা পরমাণুর ভর আর মোলার পারমাণবিক ভর বা 1 মোল পরমাণুর ভর, এটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তো আমরা যদি একটা অণু নিয়ে কাজ করি, ভালো করে খেয়াল করেন, আমরা যদি একটা অণু নিয়ে কাজ করি তখন আমাদের কি ঘটনা ঘটবে। যেমন দেখেন, আমরা অক্সিজেন পরমাণু বুঝলাম, আমরা যদি অক্সিজেন অণু নিয়ে কাজ করি, আমরা যদি অক্সিজেন অণু নিয়ে কাজ করি, অক্সিজেন যদি অণু নিয়ে কাজ করি তাহলে দেখেন তো অক্সিজেন অণু কি হয়। একটি অক্সিজেন অণু, একটি অক্সিজেন অণু, একটা অক্সিজেন অণু মানে সেটা হলো O2। তাহলে O2 তে একটা অক্সিজেন অণু, সেখানে দুইটা অক্সিজেন পরমাণু আছে, ইজ ইকুয়ালস টু দুইটি অক্সিজেন পরমাণু। খেয়াল করেন, একটা অক্সিজেন অণুতে আমাদের দুইটা অক্সিজেন পরমাণু থাকে, তাহলে দুইটা অক্সিজেন পরমাণুর ভর কত হবে। তাহলে দেখেন আমরা এখন এটা লিখি, একটি O2 অণুর ভর কত পাইছিলাম, ইকুয়ালস টু, একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু থাকে, তাহলে দুইটা অক্সিজেন পরমাণুর ভর, দুইটি অক্সিজেন পরমাণুর ভর। আর আমরা আগেই ক্যালকুলেশন করে ফেলছি একটা অক্সিজেন পরমাণুর ভর কত হয়, তাহলে তার সাথে আমরা 2 গুণন করে দিব। কত হয় বলেন, 16 গুণন 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে দেখেন এটা কত হয়, ভালো করে খেয়াল করেন, এখানে আমরা পাবো 32 গুণন 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এটা কি পাইলাম, একটা অক্সিজেন অণুর ভর। ভালো করে খেয়াল করেন, এটা আমরা কি পাইলাম, একটা অক্সিজেন অণুর ভর। তাহলে একটা অক্সিজেন অণুর ভর কত পাইলাম, 32 গুণন 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। খেয়াল করেন, তাহলে একটা অক্সিজেন অণুর ভর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা একটা অক্সিজেন অণুর ভর পেয়ে গেলাম। তাহলে আমি যদি এখন আপনাদেরকে বলি যে ভাইয়া 1 মোল অক্সিজেন অণু, 1 মোল অক্সিজেন অণু সমান সেখানে কয়টা অণু থাকবে বলেন, 1 মোল O2 অণু। 1 মোল মানে সেখানে কতগুলা, 6.022 ইন্টু 10⁻23টি O2, 6.022 ইন্টু 10⁻23টি O2 অণু। খেয়াল করেন, 1 মোলে আমাদের এতগুলো অণু থাকে। তাহলে আমি যদি একটা অণুর ভর বের করতে পারি, আমি যদি একটা অণুর ভর বের করতে পারি, তাহলে তার সাথে যদি আমি এই সংখ্যাটা গুণ করায় দিই, তাহলে কি আমার 1 মোল অণুর ভর বের হয়ে আসবে না। খেয়াল করেন, একটা অণুর ভর আমরা এখানে পেয়ে গেছি, একটা অণুর ভর আমরা পেয়ে গেছি। একটা অণুর ভর কত, 32 গুণন 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 32 গুণন 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 1 মোলে কতগুলো অণু থাকে, এতটি। তাহলে 1 মোল অণুর ভর বের করতে পারবো। অতএব 1 মোল O2 অণু, 1 মোল O2 অণু মানে কত, এতটি O2 অণু, বা 6.022
022 into 10 to the power 23t O2 অণুর ভর। তাহলে একটা অণুর ভর যদি আমার এত গ্রাম হয় তাহলে এতটি অণুর ভর কি করে দিব, সোজা গুণ করে দিব। তাহলে আসেন গুণ করে দেই। তার সাথে 32 সাথে 32 গুণন 1.66 10 to the power -24 এর সাথে আমরা কত গুণ করে দিব, গুণ করে দিল অ্যাভোগাড্রোর সংখ্যা। এত। এটা যদি আমরা গুণ করে দেই এখান থেকেও আমরা রেজাল্ট পাবো 32 গ্রাম। তাহলে 32 গ্রাম কি পাচ্ছি খেয়াল করেন তো, 32 গ্রাম এটা আমরা কি পাচ্ছি, 1 মোল অক্সিজেন অণু। 32 গ্রাম কি পাইলাম, 1 মোল অক্সিজেন অণুর ভর। তার মানে এই যে 32 গ্রামকে আমরা বলবো মোলার আণবিক ভর। তাহলে অক্সিজেনের মোলার আণবিক ভর কত, 32 গ্রাম। তাহলে 1 মোল অক্সিজেন অণুর ভর কত, 32 গ্রাম। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু একটা অক্সিজেন অণুর ভর না, একটা অক্সিজেন অণুর ভর হচ্ছে এই যে গ্রিন কালারটা, 32 গুণন 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। কিন্তু আমরা যদি 1 মোল অক্সিজেন অণুর ভর মানে মোলার আণবিক ভর, যেটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এম দ্বারা, সেটার মান হচ্ছে 32 গ্রাম। তাহলে অক্সিজেনের ক্যাপিটাল এম এর মান কত, 32 গ্রাম। 1 মোল অক্সিজেন অণুর ভর কত, 32 গ্রাম। বোঝা গেল, বোঝা গেল? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে 1 মোল অক্সিজেন অণু মানে সেখানে 1 মোল অক্সিজেন পরমাণু এবং 1 মোল অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় আছে। বুঝতে পারছেন আপনারা আমার কথা? তাহলে ভালো করে ক্লিয়ার হন, জিনিসগুলো ভালো করে ক্লিয়ার হওয়া দরকার। কেন আমরা 32 বলতেছি, কেন অক্সিজেনের মোলার আণবিক ভর 32 গ্রাম বলা হয়, কেন 16 গ্রাম আর 16 গ্রাম যোগ করি, এটা ভালো করে খেয়াল করেন। অক্সিজেনের 16 গ্রাম কি ছিল বলেন, 16 গ্রাম অক্সিজেনের কি ছিল, 16 গ্রাম ছিল হচ্ছে অক্সিজেনের মোলার পারমাণবিক ভর। 16 গ্রাম ছিল অক্সিজেনের মোলার পারমাণবিক ভর। তার মানে 2 মোল অক্সিজেন পরমাণু মিলে 1 মোল অক্সিজেন অণু গঠন করে। বুঝতে পারলেন? 2 মোল অক্সিজেন পরমাণু মিলে 1 মোল অক্সিজেন অণু গঠন করে। এই জন্য 16 সাথে আমরা 2 গুণ করে 1 মোল অক্সিজেন অণুর ভর বের করতাম 32 গ্রাম, যেটাকে আমরা বলতেছি মোলার আণবিক ভর। কি বলা হচ্ছে, মোলার আণবিক ভর। আসেন, তাহলে অক্সিজেনের যেরকম মোলার আণবিক ভর পাইলেন, ঠিক একইভাবে যে মোলার আণবিক ভর আমরা অন্যান্য মৌলের ক্ষেত্রে, অন্যান্য অণুর ক্ষেত্রে, যৌগের অণুর ক্ষেত্রে হিসাব করতে পারি। তাহলে মোলার আণবিক ভরকে আমরা কি বললাম, মোলার আণবিক ভরটা আমাদের কি, 1 মোল অণুর ভর। তাহলে দেখেন, আমরা যদি একটু আগে লিখলাম 1 মোল O2 অণু কিভাবে গঠিত হলো বলেন তো, 1 মোল O2 অণু গঠিত হলো 2 মোল ও পরমাণু। ঠিক আছে, তার মানে 1 মোল O2 অণুর ভর ইজ ইকুয়ালস টু 2 মোল ও পরমাণুর ভর। আর আমরা কি জানি, 1 মোল অক্সিজেন পরমাণুর ভর 16 গ্রাম। তাইলে 2 মোলের ক্ষেত্রে 32 গ্রাম। এখান থেকে আমরা ইজিলি বের করতে পারলাম যে 1 মোল অক্সিজেন অণুর ভর বা অক্সিজেনের মোলার আণবিক ভর কত, সেটা হলো M(O2) 32 গ্রাম। তাহলে মোলার আণবিক ভরটা আমরা বুঝে ফেললাম। তাহলে আমরা একই মৌলের পরমাণু, দুইটা পরমাণু এক জায়গায় হয়ে অণু গঠন করলো O2, আমরা সেটা দেখে ফেললাম। আমরা যদি H2SO4 এর ক্ষেত্রে দেখি তাহলে কি রকম হয়, দেখেন। আমরা কিসের ক্ষেত্রে দেখব, H2SO4। H2SO4 এ কি ঘটে,
H2SO4। H2SO4 এ কি ঘটে? আমরা যদি একটা H2SO4 কল্পনা করি তাহলে কি ঘটনা ঘটবে? দেখেন, একটি H2SO4 এর অণু একটি H2SO4 অণু, তাহলে যদি আমরা একটা অণু কল্পনা করি, সেখানে দেখতে পাচ্ছি দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা সালফার পরমাণু আছে, আর চারটা অক্সিজেন পরমাণু আছে। তার মানে সেখানে কি হচ্ছে, একটা অক্সিজেন H2SO4 অণু ইকুয়াল টু দুইটি হাইড্রোজেন পরমাণু যোগ একটি সালফার পরমাণু যোগ চারটি অক্সিজেন পরমাণু। গুড, বুঝলেন? তাহলে যদি আমরা একটা H2SO4 এর ভর বের করতে চাই, তাহলে একটা H2SO4 অণুর ভর বের করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? দুইটা হাইড্রোজেন পরমাণুর ভর, একটা সালফার পরমাণুর ভর, আর চারটা অক্সিজেন পরমাণুর ভর যোগ করে দিব। তাহলে দেখেন, একটি H2SO4 অণুর ভর ইকুয়াল টু দুইটি হাইড্রোজেন পরমাণুর ভর যোগ একটি সালফার পরমাণুর ভর এবং চারটি অক্সিজেন পরমাণুর ভর। বুঝে গেলেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি H2SO4 সেখানে কি হয়, একটা H2SO4 অণুতে, একটি H2SO4 অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে দুইটা, সালফার পরমাণু থাকে কয়টা? একটা। সালফার পরমাণু থাকে কয়টা? একটা। এবং অক্সিজেন পরমাণু থাকে কয়টা? চারটা। এজন্য আমি যদি একটা H2SO4 অণুর ভর বের করতে চাই, একটা H2SO4 অণুর ভর যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? দুইটা হাইড্রোজেন পরমাণুর ভর নিব, সালফার পরমাণুর ভর নিব, আর চারটা অক্সিজেন পরমাণুর ভর নিব। তাহলে একটার যদি জন্য হিসাব না করে যদি আমি এক মোলের জন্য হিসাব করতে চাই, তাহলে কি রকম হবে বলেন? তাহলে দেখেন, এক মোল, তাইলে যদি আমি এক মোল সালফিউরিক অ্যাসিড, এক মোল H2SO4 অণু নেই, তাহলে হাইড্রোজেন অণু নিতে হবে 2 মোল, সালফার নিতে হবে 1 মোল, আর অক্সিজেন নিতে হবে কয় মোল? 4 মোল। যেহেতু এটার পরিমাণ বাড়ায় ফেলছি, এটা মোলে নিয়ে গেছে, তাহলে ওইগুলো কিছু চলে যাবে, মোলে চলে যাবে। তাহলে 1 মোল H2SO4 অণুর ভর ইকুয়াল টু 2 মোল হাইড্রোজেন পরমাণু ভর যোগ 1 মোল সালফার পরমাণুর ভর যোগ 4 মোল অক্সিজেন পরমাণুর ভর। গুড। তাহলে এতটুকু আপনারা বুঝে গেছেন যে এক মোল H2SO4 অণুর যদি আমরা ভর বের করতে চাই, খেয়াল করেন, এক মোল H2SO4 অণুর যদি আমরা ভর বের করতে চাই, তাহলে 2 মোল লাগবে হাইড্রোজেন পরমাণুর ভর, 1 মোল লাগবে সালফার পরমাণুর ভর, আর 4 মোল লাগবে অক্সিজেন পরমাণুর ভর। তাহলে আমরা কি জানি, হাইড্রোজেনের ক্ষেত্রে, খেয়াল করেন, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 মোলের ভর কত? 1 গ্রাম। ঠিক আছে, হাইড্রোজেনের 1 মোল পরমাণুর ভর 1 গ্রাম। সালফারের ক্ষেত্রে 1 মোল পরমাণুর ভর
32 গ্রাম। অক্সিজেনের ক্ষেত্রে 1 মোল পরমাণুর ভর 16 গ্রাম। তাহলে 2 মোলের ক্ষেত্রে হাইড্রোজেনের কি হবে? 2 গুণন 1 হবে গ্রাম। সালফারের একটা আছে, তার মানে 1 গুণন 32 গ্রাম। অক্সিজেনের 4টা আছে, তার মানে 4 গুণন 16 গ্রাম। তো এই পুরো রেজাল্টটা যখন আমরা যোগ করব সেটা হয়ে যাবে হচ্ছে 98 গ্রাম। তার মানে 1 মোল, খেয়াল করেন, 1 মোল H2SO4 অণুর ভর, ভালো করে খেয়াল করেন, ভালো করে, 1 মোল H2SO4 অণু, 1 মোল H2SO4 অণুর ভর কত পাচ্ছি? 98 গ্রাম। 1 মোলের যেই ভর, 1 মোল অণুর ভর, 1 মোল অণুর ভরকে আমরা কি বলি? মোলার আণবিক ভর। 1 মোল অণুর ভরকে আমরা কি বলি বলেন তো? মোলার আণবিক ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার আণবিক ভর কত হইল? 98 গ্রাম। তাহলে H2SO4 এর মোলার আণবিক ভর বা মোলার আণবিক ভরকে আমরা কি করি? এম দ্বারা প্রকাশ করি। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার আণবিক ভর কত হলো? 98 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের মোলার আণবিক ভর কত হলো? 98 গ্রাম। যদি আমরা 1 মোল সালফিউরিক অ্যাসিড নেই, সেখানে 2 মোল হাইড্রোজেন পরমাণু থাকবে, 1 মোল সালফার পরমাণু থাকবে, আর 4 মোল অক্সিজেন পরমাণু থাকবে। তো আমরা আগেই মোলার পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় দেখে আসছি। তো এখন শুধু আমরা মোলার আণবিক ভর ক্যালকুলেট করলাম, সবগুলো যোগ করে দিলাম। যে সালফার হাইড্রোজেন পরমাণু 2 মোল আছে, তাহলে 2 গুণন 1। সালফার পরমাণু 1 মোল আছে, তাহলে 1 গুণন 32। অক্সিজেন পরমাণু 4 মোল আছে, এজন্য 4 গুণন 16। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে আমরা মোলার পারমাণবিক ভর এবং মোলার আণবিক ভর নিয়ে আসলাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার আণবিক ভর যে আমরা 98 গ্রাম বললাম, এটা কি একটা সালফিউরিক অ্যাসিড অণুর ভর? একটা সালফিউরিক অ্যাসিড অণুর ভর? কখনোই না, এটা কিন্তু 1 মোল, 1 মোল সালফিউরিক অ্যাসিড অণুর ভর। তার মানে সেখানে সালফিউরিক অ্যাসিড অণু কতগুলো আছে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23টি সালফিউরিক অ্যাসিড অণুর ভর হয়ে যাবে 98 গ্রাম। তাহলে এতটুকু আপনাদের খুব ভালো মতো ক্লিয়ার হলো। দেখেন একইভাবে যদি আমরা অন্যান্য যৌগগুলোরও বের করি, যেমন দেখেন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H2SO4 এর ক্ষেত্রে আমরা 98 গ্রাম পাইছি মোলার আণবিক ভর। HCl এর ক্ষেত্রেও পাবো 36.5 গ্রাম। H3PO4 এর ক্ষেত্রেও পাবো 98 গ্রাম। পানির ক্ষেত্রে খেয়াল করেন, পানির ক্ষেত্রে কত পাচ্ছি? 18 গ্রাম। কারণ পানিতে কি হয়, ভালো করে খেয়াল করেন, পানিতে কি হচ্ছে, এই যে 1 মোল পানির অণু, কি বললাম? 1 মোল H2O অণু, 1 মোল H2O অণুর ভর, তার মানে সেখানে কি থাকবে? 2 মোল হাইড্রোজেন পরমাণু যোগ 1 মোল অক্সিজেন পরমাণু। যদি আমরা ভর হিসাব করি, তাহলে ভর হিসাব করতে গেলে H2O এর কি হবে? আণবিক ভর। H2O এর আণবিক ভর 2 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? 2 গুণন 1 গ্রাম। 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত? 1 গুণন 16 গ্রাম। তাহলে যোগ করলে কত হচ্ছে? 2 যোগ 16 গ্রাম ইকুয়াল টু 18 গ্রাম। এই 18 গ্রামটাই হলো কি? এই 18 গ্রামটাই হলো কি? আণবিক ভর। কিসের আণবিক ভর? 1 মোল H2O, H2O এর আণবিক ভর। H2O এর মোলার আণবিক ভর কত পাইলাম? 18 গ্রাম। একইভাবে সবগুলো যদি আপনারা যোগ করেন, তাহলে এটা আমাদের দেখতে হবে। এখানে পানির অণু হবে 5টা, কপার সালফেট ইন্টু 5H2, ঠিক আছে? কপার সালফেট ইন্টু 5H2। এটার নাম কি বলেন তো ভাইয়ারা? ব্লু কালার দিয়ে দেই, বলেন এটার নাম কি? এটার নাম কি? কপার সালফেট ইন্টু 5H2O। এটার নাম কি বলেন? কপার সালফেট ইন্টু 5H2O। এটার নাম কি বলেন? বলেন বলেন বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। ব্লু কালার দিয়ে দিছি, এটার নাম হলো ব্লু ভিট্রিয়ল।
এটার নাম হলো ব্লু ভিট্রিয়ল। তাহলে ব্লু ভিট্রিয়লের আণবিক ভর কত? 249.5 গ্রাম। ঠিক আছে, কারণ এখানে 5 মোল পানি আছে। দেখেন 5 মোল পানি আছে। 1 মোল ব্লু ভিট্রিয়লে কপার সালফেট থাকে 1 মোল, আর পানি থাকে 5 মোল। সুন্দর করে ক্যালকুলেশন করে না, আমরা দেখবো এই রিলেটেড। তাহলে আপাতত আপনাদের মোলার পারমাণবিক ভর আর মোলার আণবিক ভর এই দুইটা বিষয়ে কি হয়ে গেল ভাইয়া বলেন তো? দুইটা বিষয় খুব সুন্দর করে আমরা ক্লিয়ার করে ফেললাম। যেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা যৌগের মোলার আণবিক ভর, মোলার আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোলার আণবিক ভরকে আমরা প্রকাশ করি এম দ্বারা। তাহলে মোলার আণবিক ভর আপনাদের একেবারে ক্লিয়ার, এবং মোলার পারমাণবিক ভরটাও আপনাদের কি একেবারে ক্লিয়ার। এই রিলেটেড আমাদের মোল সংখ্যা মানে কি? মোল সংখ্যা মানে হলো যে আপনার গ্রাম থেকেও মোল সংখ্যার কিছু অঙ্ক আসতে পারে, আর অণুর সংখ্যা থেকেও মোল সংখ্যার কিছু অণু আসতে পারে, অঙ্ক আসতে পারে। যে মোল সংখ্যা 1 মোলে কতগুলো অণু থাকে? 1 মোলে কতগুলো অণু থাকে বলেন তো? 1 মোলে অণু থাকবে 6.022 × 10⁻23টি। যেমন দেখেন আমাদের এই অঙ্কটা কি বলা হচ্ছে, দেখেন মোল সংখ্যার হিসাব আমাদের গ্রাম থেকেও আসতে পারে। যেমন দেখেন আমাদের বলছে 196 গ্রাম, 196 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? তো আমরা কি জানি? আমরা জানি 98 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের এম কত বলেন? সালফিউরিক অ্যাসিডের মোলার আণবিক ভর মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98 গ্রাম না? মানে 98 গ্রাম H2SO4 equal to 1 mol। অতএব 1 গ্রাম H2SO4 is equals to 1/98 mol। তাহলে কত দেওয়া আছে? 196 গ্রাম H2SO4 is equals to 1 গুণন 196 divided by 98 এত মোল। তাহলে কত মোল পাচ্ছেন কাটাকাটি করে বলেন তো? 2 মোল। তাহলে দেখেন আমরা ইজিলি বের করতে পারি। আমরা যদি 1 মোলের ভর জানি, তাহলে যত গ্রামই দেওয়া থাক না কেন, যত ভরই দেওয়া থাক না কেন, আমরা ইজিলি বের করতে পারবো না? জাস্ট কি করব, প্রশ্নে যেটা থাকবে সেটাকে আমরা এম দিয়ে ভাগ দিব। এম কি? মোলার আণবিক ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার আণবিক ভর কত? 98 গ্রাম। তো সেটা দিয়ে আমরা কাকে ভাগ করলাম? প্রশ্নে যেটা দেওয়া থাকবে। তাহলে এটা হয়ে গেল আমাদের W/M। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন আনলাম, N is equals to W/M। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে, যে যখন আমাদের গ্রাম দিবে, ভালো করে খেয়াল করেন, যখন আমাদের কি দেওয়া থাকবে? গ্রাম দেওয়া থাকবে। যখন আমাদের গ্রাম দেওয়া থাকবে যে এত গ্রামে কত মোল হয়, তখন আমরা জাস্ট খালি প্রশ্নে যেটা দেওয়া থাকবে, দেখে প্রশ্নে দেওয়া আছে কত? 98, সেটাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ দিব। 196কে 98 দিয়ে ভাগ দিছি, বুঝতে পারতেছেন? প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাকে জাস্ট খালি আমরা কি করব, যদি গ্রাম থেকে মোল সংখ্যা বের করতে বলে, তাহলে সেই গ্রামটাকে আমরা আণবিক ভরটা দিয়ে ভাগ করে দেব। ক্লিয়ার? আর যদি বলে ভাইয়া অণুর সংখ্যা থেকে মোল বের করতে, এত সংখ্যক সালফিউরিক অ্যাসিড অণুতে কত মোল সালফিউরিক অ্যাসিড হয়, আমরা কি জানি? 1 মোলে কতগুলো অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মোলে কতগুলো অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা জানি, উই নো যে 6.022 into 10⁻23টি অণু ইকুয়ালস টু 1 মোল। অতএব ঐকিক নিয়ম করতেছি, একটি অণু ইজ ইকুয়ালস টু 1/6.022 10⁻23 মোল। আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? খেয়াল করেন, প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নে এতগুলো দেওয়া আছে। তাহলে আমরা জানি এতগুলাতে অ্যাভোগাড্রো সংখ্যাতে হয় 1 মোল। তাহলে একটাতে এত, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা নেন 1.2044 into 10⁻24টি অণু ইকুয়াল টু কি হবে বলেন? কি হবে? উপরে যাবে 1.
0.2044 into 10 to the power 24 এবং এর সাথে গুণন হবে 1, নিচে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10 to the power 23 এত মোল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন আমরা কি করলাম, ভালো করে একটু এটার দিকে নজর দেন, ভালো করে একটু এটার দিকে নজর দেন। আমরা 1 মোলে অণুর সংখ্যা জানি, আমরা 1 মোলে অণুর সংখ্যা জানি, একেবারে সিম্পল, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। 1 মোলেই আমাদের অ্যাভোগাড্রো নাম্বার অণু থাকবে, সেটা যেই পরমাণুই হোক না কেন, সালফিউরিক অ্যাসিড পরমাণু হোক, সালফিউরিক অ্যাসিড অণু হোক, অক্সিজেন পরমাণু হোক, অক্সিজেন অণু হোক, HCl অণু হোক, নাইট্রোজেন অণু হোক, নাইট্রোজেন পরমাণু হোক, সব জায়গাতেই আমরা যদি বলি 1 মোল যদি ডিমও হয়, তাও সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক ডিম থাকবে। 1 মোল যদি অক্সিজেন পরমাণু হয়, সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। 1 মোল যদি অক্সিজেন অণু হয়, সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু থাকবে। 1 মোল সালফিউরিক অ্যাসিড অণু হলে অ্যাভোগাড্রো সংখ্যক সালফিউরিক অ্যাসিড অণু থাকবে। তাহলে আমাদের যত সংখ্যা দেওয়া থাকবে সেটাকে ভালো করে খেয়াল করেন, যত সংখ্যাই দেওয়া থাকুক না কেন, সেটাকে কেবলমাত্র অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে কি করে দেব, ভাগ করে। যত সংখ্যাই দাও, একটা নাম্বার দেওয়া থাকবে, ধরেন 10টা সালফিউরিক অ্যাসিড অণুতে কত মোল, 10কে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ করে দিব, লেখা থাকলো 1 কোটি সালফিউরিক অ্যাসিড অণুতে কত মোল সালফিউরিক অ্যাসিড, 1 কোটিকে অ্যাভোগাড্রো সংখ্যাতে কি করে দেবো, ভাগ করে দেবো। আর এটা যদি আমরা ভাগ করি কত আসে দেখেন তো একটু, 1.2044 into 10 to the power 24 divided by 6.022 into 10 to the power 23, 2 মোল। এটা রেজাল্ট কত আসতেছে বলেন তো, 2 মোল। রেজাল্ট আমাদের মুখ্য বিষয় না, আমরা আমাদের প্রসেস শিখবো, অঙ্কের প্রসেস শিখবো কিভাবে করতে হবে। আপনি যদি প্রসেস মাথায় রাখেন, অঙ্কের কনসেপ্ট যদি মাথায় থাকে, তাহলে আপনি এখান থেকে যেভাবেই ঘুরায় পেঁচায় দেখ না কেন করতে পারবেন। কখনোই শুধু সূত্র মুখস্থ করবেন না, বোঝা গেল? সূত্র মুখস্থ করে কখনোই কিন্তু আগানো যাবে না, একটু চেঞ্জ করে দেবে আর আপনি ওই সূত্রের পরিচয় খুঁজে পাবেন না, ঠিক আছে? তারপরে দিন শেষে কি দেখা যাবে, নিজেরও আর কোনো পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে দেখেন, তাহলে আমরা কি করলাম, আমাদের যত সংখ্যকই দেওয়া থাকুক না, তাকে কি দিয়ে ভাগ দিব, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 দিয়ে ভাগ দিব। এবং এটাকে আমরা কি বলি বলেন তো, অ্যাভোগাড্রো নাম্বার এন এ, এটাকে বলি এন এ, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে যে সংখ্যাটাই থাকুক না কেন, যে পরিমাণটাই থাকুক না কেন, সেটা যদি সংখ্যায় থাকে, এত টি যদি বলে, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা থেকে যদি মোল সংখ্যা হিসাব করতে বলে, শুধুমাত্র সেটাকে আমরা কি করব, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিব, তাহলেই আমরা মোল সংখ্যা পেয়ে যাব। বুঝতে পারলেন? বলেন, বুঝতে পারলেন ভাইয়ারা? দেখেন, তাহলে বোঝা গেল? ভালো করে বলেন, বোঝা গেল কিনা বলেন, বুঝতে পারলেন কিনা? যদি অণুর সংখ্যা দিয়ে বলে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দেব। যদি ভর দিয়ে বলে, তাইলে আণবিক ভর দিয়ে ভাগ দেব। বোঝা গেল? তাহলে মোল সংখ্যা বের করার আমরা দুইটা সুন্দর টেকনিক শিখে ফেললাম। একটা হচ্ছে ভর থেকে, আরেকটা হচ্ছে অণুর সংখ্যা থেকে। ভর থেকে বললে আণবিক ভর দিয়ে ভাগ দিব, অণুর সংখ্যা থেকে বললে মোল সংখ্যাতে ভাগ দিব। যেমন দেখেন, পরের প্রশ্নটায় আমাদের কি বলা হচ্ছে, 80 গ্রাম অক্সিজেনে কত মোল অক্সিজেন পরমাণু থাকে। অক্সিজেন পরমাণু বলছে, 80 গ্রাম অক্সিজেন পরমাণুতে কত মোল অক্সিজেন পরমাণু থাকে। দেখেন 80 গ্রাম অক্সিজেন পরমাণুর ভর দেওয়া, 80 গ্রাম অক্সিজেন পরমাণু, 80 গ্রাম অক্সিজেন পরমাণুতে কত মোল অক্সিজেন পরমাণু, আর এতটি অক্সিজেন পরমাণুতে কত মোল অক্সিজেন পরমাণু হয়। তো এখানে দেখেন পরমাণুর হিসাব করতে হবে। দেখেন আমরা কি জানি, অক্সিজেনের মোলার পারমাণবিক ভর কত, অক্সিজেনের মোলার পারমাণবিক ভর 16 গ্রাম না? 1 মোল অক্সিজেনের ভর কত বলেন, 1 মোল অক্সিজেনের ভর কত?
1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত? 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হলো 16 গ্রাম। তাহলে আমরা জানি 16 গ্রামে হয় অক্সিজেন পরমাণু 1 মোল। তাহলে 16 গ্রাম অক্সিজেন পরমাণু ইকুয়াল টু 1 মোল অক্সিজেন পরমাণু। অতএব 1 গ্রাম অক্সিজেন পরমাণু ইকুয়াল টু 1/16 মোল অক্সিজেন পরমাণু। তাহলে কত গ্রাম অক্সিজেন পরমাণু দেওয়া আছে? 80 গ্রাম অক্সিজেন পরমাণু। ভালো করে খেয়াল করেন, 80 গ্রাম অক্সিজেন পরমাণু দেওয়া আছে। 80 গ্রাম অক্সিজেন পরমাণু ইজ ইকুয়ালস টু 1 গুণন 80 ডিভাইডেড বাই 16 মোল অক্সিজেন পরমাণু। এটা কিন্তু অণুর হিসাব না, এটা কিন্তু অণুর হিসাব না যে আপনি আণবিক ভর দিয়ে ভাগ দিবেন। এটা কিন্তু কিসের হিসাব? পরমাণুর হিসাব। তাহলে আপনি মোলার পারমাণবিক ভর দিয়ে ভাগ দিবেন, একেবারে সিম্পল জিনিস। তো এটা না তো পেছানোর কিছু নাই। তাহলে ভাগ করলে পাবেন হচ্ছে 5 মোল অক্সিজেন পরমাণু। ভালো করে খেয়াল করেন, যখন কত মোল পরমাণু বলবে, যখন বলবে যে কত মোল পরমাণু, তখন আপনি মোলার পারমাণবিক ভর দিয়ে ভাগ দিবেন। যদি বলতো কত মোল অক্সিজেন অণু, তখন আপনি মোলার আণবিক ভর দিয়ে ভাগ দিবেন। সিম্পল হিসাব। পরমাণু বললে পারমাণবিক ভর, অণু বললে আণবিক ভর। তো আমাদেরকে এখানে অক্সিজেন পরমাণু বলছে, দেওয়াও আছে পরমাণু। তাহলে আমাদের কি করতে হবে? পারমাণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। সিম্পল। আর পরমাণু হোক অণু হোক, দেখেন বলছে এখানে পরমাণু কত মোল অক্সিজেন পরমাণু। তাহলে খেয়াল করে আমার প্রশ্নটা একটু কমপ্লিট করে ফেলি। যে বলছে এতটি অক্সিজেন পরমাণু সমান কত মোল অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেনের পরমাণুর মোল সংখ্যা চাইছে, অক্সিজেনের পরমাণুর মোল সংখ্যা চাইছে। যে বলা হচ্ছে এতটি অক্সিজেন পরমাণু সমান কত মোল অক্সিজেন। তো 1 মোলে কয়টা থাকে? 6.022 বা অ্যাভোগাড্রো সংখ্যা। তো এটাকে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ দিলেই আমরা মোল সংখ্যা পাবো। তাহলে লেখেন 6.022 10⁻23টি অক্সিজেন পরমাণু সমান 1 মোল অক্সিজেন পরমাণু। অতএব একটি অক্সিজেন পরমাণু ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 মোল অক্সিজেন পরমাণু। অতএব কটা দেওয়া আছে? 1.8066 ইন্টু 10⁻24টি অক্সিজেন পরমাণু ইজ ইকুয়ালস টু, কি করব? পরে গুণ হয়ে যাবে, 1 এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। দেখেন তাহলে 1 গুণন কত দেওয়া আছে? 1.8066 ইন্টু 10⁻24, তাকে ভাগ হবে কত দিয়ে? অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এত মোল। গুড। ভাগ করেন, কত হয়? 1.8066 into 10⁻24 divided by 6.022 into 10⁻23, 3 কত আসে? 3 মোল। আচ্ছা, তাহলে আপনারা বুঝে গেলেন, যদি আমাদের মোল সংখ্যার হিসাব আসে অণুর সংখ্যা থেকে বা পরমাণুর সংখ্যা থেকে, যদি মোল সংখ্যার হিসাব আসে, তাহলে আমরা সিম্পলি কি করব? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দেব। আর যদি বলা হয় গ্রাম থেকে যদি আসে, সেটা যদি পারমাণবিক, দেখেন, আর যদি গ্রাম থেকে আসে সেটা যদি আমাদের পরমাণুর মোল সংখ্যা চাই, তাহলে মোলার পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব। আর যদি গ্রাম থেকে আসে কিন্তু সেটা যদি অণুর সংখ্যা হয়, H2SO4 মোল সংখ্যা কত? অণুর সংখ্যা, H2SO4 অণু, অণুর সংখ্যা বলে, তাহলে আমরা মোলার আণবিক ভর দিয়ে ভাগ দিব। আর অণুর সংখ্যা চাক আর পরমাণুর সংখ্যা চাক, সেটা যদি আমরা
পরিমাণ থেকে দেওয়া থাকে, নাম্বার থেকে দেওয়া থাকে, সংখ্যা থেকে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তো দেখেন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখে ফেললাম এখানে। সেটা হলো যে, একটু খেয়াল করেন, দেখেন সেটা হলো আমরা মোল সংখ্যা বের করতেছি n ইজ ইকুয়ালস টু W/m, ঠিক আছে। আচ্ছা, আবার n ইজ ইকুয়ালস টু n/na। তাহলে আমি যদি দুইটা টার্ম একটু বিশ্লেষণ করে দিই আপনাদেরকে, দেখেন ভর থেকে যদি আসে, যদি ভর দিয়ে বলে যে মোল সংখ্যা, তখন মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, উপরে দিব গ্রামে প্রকাশিত ভর, যেটাকে আমরা বলতেছি ডাব্লিউ, নিচে দিব গ্রাম আণবিক ভর, যেটাকে আমরা বলতেছি এম। ঠিক আছে, এটা দিলে আমরা মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। গুড, এটাতে আমরা কি পাচ্ছি, মোল সংখ্যা পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা বললাম ডাব্লিউ ইজ ইকুয়ালস টু n ইজ ইকুয়ালস টু W/m। গুড, এটা বোঝা গেল। আচ্ছা, আর যদি n ইজ ইকুয়ালস টু n/n এ অ্যাপ্লাই করতে হয়, সেখানে আমাদের হবে হচ্ছে মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু, উপরে যাবে অণুর সংখ্যা, নিচে যাবে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার এন এ কত, কত বলেন তো, হলো 6.022 ইন্টু 10⁻23। কত, 6.022 ইন্টু 10⁻23। তাহলে মোল সংখ্যা কি, এগুলো আপনারা খুব ভালো করে বুঝে ফেললেন। দেখেন মোল সংখ্যা কি, এটা কি করলেন, অনেক ভালো করে আপনারা বুঝে ফেলছেন যে মোলার আণবিক ভর কি আর একটা অণুর ভর কি, এক মোল অণুর ভর কি আর একটা অণুর ভর কি, এটা আপনাদের ক্লিয়ার। তেমনি ভাবে এক মোল পরমাণুর ভর কি এবং একটা পরমাণুর ভর কি, এটাও আপনাদের ক্লিয়ার। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো করে দেখে ফেলছি। দেখেন অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো করে দেখে ফেলছি যে এক মোল, ভালো করে খেয়াল করেন, মোলার আণবিক ভর, সরি এটা না, অক্সিজেনের ক্ষেত্রে এই যে এটা, যে আপনারা দেখে ফেললেন অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16, অক্সিজেনের একটা পরমাণুর ভর 16 AMU এবং অক্সিজেনের এক মোল পরমাণুর ভর হয়ে গেল 16 গ্রাম। এই জিনিসগুলা আপনাদের খুব ভালো করে ক্লিয়ার থাকা দরকার, যেন আপনাদের প্রশ্ন একটু এদিক সেদিক করলে কিংবা একটু টাফ করলেও যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। বোঝা গেল? তাহলে এতটুকু পড়া খুব ভালো করে ক্লিয়ার করবেন, খুব ভালো করে বুঝে বুঝে পড়বেন এবং মোলার আণবিক ভরটা সুন্দর করে মাথায় রাখবেন। ঠিক আছে, মোলার পারমাণবিক ভর থেকে মোলার আণবিক ভর আমরা কিভাবে বের করতে, সেটাও আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন। যেমন H2SO4 এর ক্ষেত্রে কি করলাম, হাইড্রোজেনের মোলার পারমাণবিক ভর, অক্সিজেনের মোলার পারমাণবিক ভর আর হচ্ছে সালফারের মোলার পারমাণবিক ভর একত্রে যোগ করে দিলাম, দিয়ে পাইলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর মোলার আণবিক ভর। তাহলে গুড, এতটুকু ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য ধন্যবাদ।